কারো পরামর্শ নয়, ঐতিহাসিক ৬ দফা ছিল জাতির পিতার নিজস্ব চিন্তার ফসল, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুঃসময়ে পাশে থাকারাই প্রকৃত আওয়ামী লীগ। ভাই লীগ এমপি লীগের সুযোগ নেই, জানালেন বাহাউদ্দিন নাসিম। অনুপ্রবেশকারী না ঠেকানোই দায় ও দলের। অবৈধ সম্পদ অর্জন করে স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী কারাগারে, প্রতারণা মামলায় ফের রিমান্ডে শাহেদ। ডাক্তার সাবরিনার জাতীয় পরিচয়পত্র 2টি। করোনা পরিস্থিতিতেও বাস্তবায়নের পথে কর্ণফুলী টানেল। একটি টিউবের খনন কাজ শেষ, প্রকল্পের অগ্রগতি 60%। ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ, 14 বছরেও পূর্ণ বাস্তবায়ন হয়নি 6 দফা চুক্তির, অভিযোগ স্থানীয়দের। ইছামতি নদীর পানিতে ডুবে গেছে যশোরের শার্শার 2000 হেক্টর জমির ফসল। ত্রুটিপূর্ণ স্লুইস গেট নির্মাণকেই দুষছেন স্থানীয়রা। এবং অবশেষে বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। ফ্যাক্স বার্তায় নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন ক্লাব কর্মকর্তাদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো পরামর্শে বাঙালির মুক্তির সনদ 6 দফা হয়নি। এটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজস্ব চিন্তার ফসল। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে 6 দফা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান নামক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি সহ সকল সুযোগ সুবিধায় তারা বঞ্চিত ছিল। এমন বাস্তবতায় বঙ্গবন্ধু 6 দফা উত্থাপন করেন, যার প্রধান উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা এবং স্বায়ত্তশাসন অর্জন করা। 65 সালে যে পাকিস্তান ভারত যুদ্ধ হয়, আমাদেরকে যে একটা রক্ষা করতে হবে, এটা যে পাকিস্তানের একটা অংশ, পাকিস্তান শাসকদের যে একটা দায়িত্ব আছে, সে দায়িত্বটা তারা কোনোদিন পালন করেনি বা আমরা সম্পূর্ণ অরক্ষিত ছিলাম। তখনই বঙ্গবন্ধু শেখ মুজিব সিদ্ধান্ত নিলেন এবং তিনি এই 6 দফা প্রণয়ন করেন। এবং 6 দফা প্রণয়নটা এটা অনেকে অনেকভাবে বলতে চায়, কেউ এর পরামর্শ, ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল। শেখ হাসিনা বলেন, 6 দফাই ছিল স্বাধীনতার সোপান। আমাদের অনেক জেলা বড় বড় নেতারা বা কেন্দ্রের অনেক নেতারা সেই 6 দফা থেকে ঝুঁকে গিয়েছিলেন, তা সত্যিই খুব লজ্জাজনক। কিন্তু সেখানে আমি বলবো, আমার মা বেগম ফজিলাতুন্নেসা অত্যন্ত দৃঢ় চেতা ছিলেন এবং যে সভাটা আমাদের প্রতিষ্ঠান বাড়িতেই তখন কার্যকরী কমিটির সভা, সেখানে 6 দফা না 8 দফা এটা নিয়ে তুমুল বিতর্ক এবং সেখানে সিদ্ধান্ত হলো না 6 দফাই আমরা একমাত্র মানব। চেষ্টা করেও স্বাধীনতা বিরোধীরা ইতিহাসের সত্যকে মুছে ফেলতে পারেনি, বলেন প্রধানমন্ত্রী। 75-15 আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পারে না, সেটা আজকে প্রমাণিত সত্য। শেখ হাসিনা বলেন, ইতিহাসের সত্যকে অবলম্বন করে বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে গেলেই অর্জিত হবে সোনার বাংলা। এরই প্রতিবাদ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির দলের দুর্দিনে যারা সাহস ও সততার পরিচয় দিয়েছেন আওয়ামী লীগের শুধু তারাই। এমন মত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিমের। এই নেতা মনে করেন, দলের ভাই লীগ ও এমপি লীগের কোনো সুযোগ নেই। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের প্রবেশ ঠেকাতে না পারার দায় দলকেই নিতে হবে বলেও মত দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। টানা 12 বছর ক্ষমতায় থাকার পর কেমন চলছে আওয়ামী লীগ, কারা চালাচ্ছেন এই দলকে, তা নিয়ে এখন প্রায় আলোচনা সমালোচনা চলে দলের অভ্যন্তরে। নিউজ 24-এর সাথে আলাপচারিতায় এবার মুখ খুলেন দলের এই নেতা। প্রতারক, বিভিন্ন সুযোগ সন্ধানী, অপশক্তি, নীতিহীন
আদর্শহীন কিছু লোক এই দলের ভিতরে ঢুকে স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ আদায়ের জন্য কাজ করছে। এখানে কোনো এমপি লীগ অথবা কোনো ব্যক্তি লীগ অথবা কোনো ভাই লীগ অথবা আত্মীয় লীগ এগুলো করার কোনো সুযোগ নেই। এটা যারা করবে, এরা করার চেষ্টা করেছে, আমরা দেখেছি সেই সকল ক্ষেত্রে দলের ভাবমূর্তি কখনো কখনো উজ্জ্বল হয়নি। তিনি মনে করেন আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনে যে বা যারা অনুপ্রবেশকারী বা সুযোগ সন্ধানীদের যোগসূত্র তৈরিতে সহায়তা করবে তাদের বিষয়ে হাইকমান্ডের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। নীতিহীনদের জন্য, অনুপ্রবেশকারীদের জন্য, সুযোগ সন্ধানীদের জন্য জিরো টলারেন্স নীতি। সুযোগ দেওয়ার জন্য কেউ সহযোগিতা যদি করে থাকে, কোনো কেউ যদি কোথাও খুঁজে পাওয়া যায়, তাদের ব্যাপারেও আওয়ামী লীগ আইন অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে। জি কে শামীম পাপিয়া সাহেবদের নামের সাথে কেন বারবার আওয়ামী লীগের নাম জড়িয়ে যাচ্ছে এমন প্রশ্নে বাহাউদ্দিন নাসিম মনে করেন এ ধরনের সুযোগ সন্ধানীদের হাত থেকে দলকে পরিশুদ্ধ করতে না পারার ব্যর্থতাও নিজেদের। 2019 সাল থেকে দলের ভিতরে শুদ্ধি অভিযান শুরু করেছে। সেই শুদ্ধি অভিযানে কিন্তু কেউ মাপ পায়নি। এখনও কিন্তু বিভিন্ন পর্যায়ের এই শুদ্ধি অভিযান অব্যাহত আছে, সে অভিযান চলবে এবং সেক্ষেত্রে কোনো নেতা কিন্তু রেহাই পাচ্ছেন। এটা শুধু আওয়ামী পরিবারেরই না, এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য, যে কোনো মানুষের জন্য, সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে, ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারাই অন্যায় করবে, দুর্নীতি করবে অথবা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, দেশের মর্যাদা নষ্ট করতে চাইবে, জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি বলেন ত্যাগীদের স্থান করে দেওয়ার মধ্য দিয়ে সুযোগ সন্ধানীদের দমন করা সম্ভব। আর সাংগঠনিক কর্মকাণ্ডের গতি প্রকৃতির ধরন কিছুটা পরিবর্তন হলেও করোনার মধ্যেও দলের সাংগঠনিক কাজ চলমান রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগস্ট পরবর্তী কর্মপরিকল্পনাও তৈরি করা হচ্ছে বলেও জানান দলের এই নেতা। পর্যালোচনা করছি, আমরা দেখছি এদেরকে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। করোনার মধ্যেও বাস্তবায়নের পথে হাঁটছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 60%। প্রকল্প পরিচালক বলছেন নির্ধারিত সময় 2022 সালেই প্রকল্প শেষের টার্গেট নিয়ে এগোচ্ছে কাজ। প্রকল্পটি শেষ হলে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে গতি বাড়বে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নয়ন বুড়া জয়কে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন প্লাবন রহমান। চট্টগ্রামের অন্যতম বড় প্রকল্প কর্ণফুলী টানেল। সরকারের গুরুত্বের তালিকায় থাকা এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে নদীর তলদেশ দিয়ে চলবে যানবাহন। করোনার মধ্যে বেশিরভাগ মেগা প্রকল্প থমকে গেলেও ধীরে চলেছে কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ, যেখানে নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে 4 লেন বিশিষ্ট 3.4 কিলোমিটার দীর্ঘ টানেল। এর মধ্যে পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলা পর্যন্ত বোরিং মেশিনের মাধ্যমে একটি টিউব টানেলের 2450 মিটারের কাজ শেষ। করোনাকালেও 266 জন চীনা প্রকৌশলী ও শ্রমিকরা কঠোর পরিশ্রম করে একটি টিউবের কাজ শেষ করেছেন। টানেল বোরিং মেশিন দিয়ে আরেকটি টিউবের কাজ শুরু করার জন্য আমাদের 3 থেকে 4 মাস সময় লাগবে। যে নির্ধারিত সময় আছে 2022 সালের ডিসেম্বর মাস, সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দুটি টিউবের সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এই টানেল বাস্তবায়িত হলে বছরে কমপক্ষে 63 লাখ যান চলাচল করবে নদীর তলদেশ দিয়ে। ইতিমধ্যে দেশের প্রথম এই টানেল নির্মাণের 57% কাজ শেষ, যার নির্মাণ শেষের লক্ষ্য 2022 সাল। একটি টিউবের কাজ শেষ হয়েছে, আরেকটি টিউবের কাজ শুরু হবে। দুটি টিউব সম্পন্ন হওয়ার পরেই এই প্রকল্পটি শেষ বলা যাবে, কারণ অন্যান্য অবকাঠামোর কাজ ইতিমধ্যে তার চেয়ে অগ্রগামী আছে। এই টানেলটি সম্পন্ন হলে পরে আমাদের মাতারবাড়ি সহ অন্যান্য এলাকাতে বিশাল উন্নয়ন কর্মকাণ্ড চলছে। জাতীয় অর্থনীতিতে তার অবদান যুক্ত করার জন্য এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্ণফুলী নদীর মাধ্যমে দুভাগে বিভক্ত চট্টগ্রাম মহানগরী, যাকে এক সুতোয় বাঁধছে কর্ণফুলী টানেল। মোট 10,374 কোটি 42 লাখ টাকার এই মেগা প্রকল্পে টিউব দুটি ছাড়াও কর্ণফুলীর পশ্চিম ও পূর্ব প্রান্তে 5 কিলোমিটারের বেশি দীর্ঘ সংযোগ সড়ক নির্মিত হচ্ছে, যা বাস্তবায়িত হলে কর্ণফুলীর দুই পাড় জেগে উঠবে নতুনভাবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। উন্নয়নের নামে সড়ক খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ নগরবাসী। বিস্তারিত জানাতে বনশ্রী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বনশ্রী এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না?
সজল, আপনি একটি বিষয় জানেন যে এই রাজধানী জুড়ে যে উন্নয়ন কাজগুলো হচ্ছে বিভিন্ন এলাকা ভিত্তিক, বেশিরভাগ কাজগুলোই কিন্তু এই বর্ষা মৌসুমেই কিন্তু ধরা হয়। এটি নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পর্যায় থেকে নানা রকমের প্রতিবেদন হওয়ার সত্ত্বেও কিন্তু আসলে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের অবস্থান কিন্তু এখনো পরিবর্তন হয়নি, এবং এর ফলে আসলে উন্নয়ন কাজের ভোগান্তি সাধারণ মানুষের তো আছেই, এবং ঠিকাদার প্রতিষ্ঠানের কিন্তু একটি কথা বলার সুযোগ থেকে যায় যে বর্ষা মৌসুম চলছে, এই জন্য কাজের অগ্রগতি খুবই কম। এবং আমি রয়েছি বনশ্রী এলাকার এ ব্লকে, এবং আপনি জানেন এর আগে আপনাকে জানিয়েছি যে এই এলাকায় প্রায় 4টি ব্লকে কাজ চলছে, প্রায় 40 কোটি টাকার কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2জন ঠিকাদারি প্রতিষ্ঠান, এবং একজন ঠিকাদারি প্রতিষ্ঠানের এ ব্লকে এবং সি ব্লকের যে কাজটি করছে সেটি নিয়ে আমি বলছি। এই রাস্তার কাজের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি আমার সাথে রয়েছেন, আমি ওনার কাছ থেকে আসলে এই রাস্তার সবশেষ অবস্থায় কি এবং আসলে সাধারণ মানুষ কবে নাগাদ এই রাস্তাটি দিয়ে হাঁটতে পারবেন সেই বিষয়টি একটু ওনার কাছে জানবো। একটু বলবেন আপনাদের রাস্তার অবস্থাটা। আমাদের আসলে কার্যক্রম যা হয়েছে মোটামুটি 80%-এর মতো কাজ শেষ আমাদের। তো করোনা পরিস্থিতির কারণে 3 মাস আমাদের গ্যাপ ছিল কাজ, তো ঈদের আগে থেকে আমরা কাজ শুরু করছি আবার নতুন করে। তো আগামী আশা করতেছি 1-1.5 মাসের মধ্যে আমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে কাজটা। সজল, ঠিকাদারি প্রতিষ্ঠান আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কাজটি বুঝিয়ে দেবেন এমনটি বলছেন, হয়তো বা আমরা 1.5 মাস পরে আবার দেখতে পাবো আসলে কাজের অগ্রগতি কতটুকু করতে পেরেছেন, আসলে স্থানীয় মানুষের যেই কষ্ট সেটি লাঘব করতে আসলে তিনি প্রতিশ্রুতি রক্ষা করেছেন কিনা। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। সজল। বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী তালুকদার বিপ্লব জানাচ্ছিলেন রাস্তা খোঁড়াখুড়ির কারণে রাজধানীর সাধারণ মানুষের ভোগান্তির খবর। প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এই তথ্য জানান। তিনি বলেন, পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে 10 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আজ 26 আগস্ট, দিনাজপুর ফুলবাড়ি ট্রাজেডি দিবস। 2006 সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ির মানুষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় 3 জন, আহত হয় 2 শতাধিক। ঘটনার এত বছর পরও স্থানীয় সহ আন্দোলনকারীদের অভিযোগ এখনও পূরণ হয়নি ফুলবাড়িবাসীর 6 দফা দাবি। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2006 সালের 26 আগস্ট, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ি ঢাকা মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ি রক্ষা কমিটি সহ স্থানীয়দের বিক্ষোভ মিছিলে পুলিশ বিডিআর, টিয়ার সেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আলামিন, সালেকিন ও তরিকুল। আহত হয় 2 শতাধিক আন্দোলনকারী জনতা। এরপর ফুলবাড়িবাসীর সর্বাত্মক আন্দোলনে বাধ্য হয়ে তৎকালীন সরকার 6 দফা চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিলে আন্দোলনকারীরা ধর্মঘট প্রত্যাহার করে। কিন্তু ঘটনার 14 বছরেও এখন পর্যন্ত সেই 6 দফা চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হতাশ আন্দোলনকারীরা। পুলিশ বিডিআর আমাদের মধ্যে অতর্কিত তারা হামলা শুরু করলো, লাঠিচার্জ করলো। কেন এই বিষয়টা কেন তারা সেদিন করলো আমরা বুঝতে পারলাম না। আমরা ফুলবাড়িবাসীর পক্ষ থেকে আবেদন জানাই, ফুলবাড়িতে যেন আর জীবনে কোনোদিন কয়লা খনি না হয়। আন্দোলনকারীরা জানান, শুধু ফুলবাড়ি নয়, রূপপুর, রামপাল সহ প্রকৃতি বিধ্বংসী কোনো প্রকল্প দেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না। আজও পর্যন্ত ফুলবাড়িতে এশিয়া এনার্জির 2টি অফিস ফুলবাড়িতে বিদ্যমান। জাতীয় সম্পদ রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান করে তাদের অধিকার আদায় করবে ইনশাল্লাহ। ফুলবাড়ি আন্দোলনের ঘটনায় পৌর মেয়র মুর্তজা সরকার মানিককে প্রধান আসামি করে 19 জনের নামে করা মামলা প্রত্যাহার সহ সেদিনের প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়। সরকারের কাছে দাবি
এই তদন্ত রিপোর্ট জনগণের কাছে পেশ করতে হবে। এই ষড়যন্ত্রর সঙ্গে কে কে জড়িত, কে এই মানুষগুলোকে মারলো, আহত নিহত করলো, এটা রিপোর্ট এলাকার মানুষ জানতে চায় এবং দেশের মানুষ জানতে চায়। প্রতি বছর তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এই দিনটিকে জাতীয় সম্পদ রক্ষা দিবস, ফুলবাড়ি শোক দিবস হিসেবে পালন করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বাস্থ্য অধিদপ্তরের সেই আলোচিত অফিস সহকারী আফজালকে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাতে দুদক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, কারাগারে পাঠানো হয়েছে তাকে, আরও কি খবর রয়েছে এই বিষয়ে আপনার কাছে? সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। স্বাস্থ্য অধিদপ্তরের সেই আলোচিত অফিস সহকারী আফজালকে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাতে দুদক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, আফজালকে কারাগারে পাঠানো হয়েছে, আর কি তথ্য রয়েছে দুদক থেকে আপনার কাছে? ধন্যবাদ সজল। সেই আলোচিত স্বাস্থ্য অধিদপ্তরের এই স্টেনোগ্রাফার দম্পতি আফজাল এবং তার স্ত্রীর যে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন, এর পরপরই কিন্তু দুদক তার বিভিন্ন সয় সম্পত্তি এবং তার যে আর্থিক বিদেশে পাচার করার যে অভিযোগগুলো, সেগুলো কিন্তু দুদক তদন্ত করেন এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে অনুসন্ধান চলে এবং তাকে কয়েক দফা কিন্তু এই দুদক কার্যালয়ে তলব করা হয়। তার এই বিপুল সম্পদ কিভাবে তিনি অর্জন করলেন এবং কোথায় কোথায় অনিয়ম রয়েছে, কারণ তিনি স্বাস্থ্য অধিদপ্তরের একজন সামান্য স্টেনোগ্রাফার। বিভিন্ন দুদক সচিবও বলছেন যে তিনি কিভাবে এত বিপুল পরিমাণ অর্থের মালিক হলেন, সেই বিষয়গুলো কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদক কার্যালয়ে তলব করা হয়। এর পরবর্তীতে তার কোনো সন্ধান না পেলে দুদকের যারা অনুসন্ধান কর্মকর্তা তাকে আজ আদালতে তাকে নিয়ে যান এবং পরবর্তীতে তিনি জামিন আবেদন করেন। সেই জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করেন এবং তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তো এই আফজাল দম্পতির যেই দুর্নীতির যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে থেকে কিছুক্ষণ পর দুদক সচিব আমাদের সাথে কথা বলবেন যে তিনি এই আফজালের বিষয়ে কি কি পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। সজল। আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুদক থেকে সহকর্মী আলী তালুকদার জানাচ্ছেন। ভারতীয় ইছামতি নদীর পানিতে ডুবে গেছে যশোরের শার্শা উপজেলার 2000 হেক্টর জমির ফসল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকশো কৃষক। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী রুদ্রপুর ও খলসি খালে ত্রুটিপূর্ণ স্লুইস গেট নির্মাণের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত এই জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার পুটখালী, গোগা, উলাশী, বাগাচার ও কায়বা সহ বেশ কিছু এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ ইছামতি নদী। এসব এলাকার বৃষ্টির পানি খালবিল হয়ে চলে যায় ইছামতি নদীতে। তবে এবছর তার ব্যতিক্রম হয়েছে। উল্টো ইছামতির পানি এসে প্লাবিত হয়েছে শার্শা উপজেলার নিম্নাঞ্চল। উজানের ঢল ও টানা বৃষ্টিতে ইছামতি নদী সংলগ্ন ফসলি জমি ও ঘরবাড়িতে পানি উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ত্রুটিপূর্ণ স্লুইস গেট, নদী ও খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। নদীর পানিও বেড়েছে, আবার বৃষ্টির কারণে চারিপাশে ডুবে গেছে সব। কিন্তু ভারতের পানি প্রচন্ড চাপ দিয়েছে, এখনো ঢুকছে পানি। বর্ষায় আমাদের সব ঘর বাড়ি সব তুলে যাওয়া, বাল বাচ্চা নিয়ে আমরা ঠিকতে পারছি না, রান্না বান্না করতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় পড়ে আছি। কিছু কিছু সুইচ গেট নষ্ট হওয়ার কারণে এই ভারতের পানি ঢুকে আমাদের কৃষি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সুইচ গেট যদি ভালো থাকতো তাহলে আমরা আটকাতে পারতাম, পানিটা আর ভিতরে ঢুকতো না। আকস্মিক বন্যায় কপাল পুড়েছে এ অঞ্চলের কৃষকদের। কৃষি বিভাগের তথ্য বলছে, জলাবদ্ধতার কারণে 477 হেক্টর জমির আমন ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া 1500 হেক্টর জমির আমন ও সবজির আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা আমরা ইতিমধ্যে প্রস্তুত করেছি। শীতকালীন সবজি এবং রবি ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের এই
ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা নিয়ে আসব। সীমান্তবর্তী এই অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। কোভিড-19 বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 5,800 জন। আক্রান্ত হয়েছে 2,39,000-এর বেশি। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত 3 দেশেই হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে হংকংয়ের পর এবার একই মানুষের দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিকে মার্কিন অনুমোদনকে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মন্তব্য করেছে ফরাসি বিশেষজ্ঞরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণে গেল একদিনে যুক্তরাষ্ট্রে প্রাণহানি আবারও হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 40,000-এর বেশি। 1200-র বেশি মৃত্যু ও 46,000-এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে। দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারোর পর এবার তার ছেলে ফ্লাভিও বলসোনারোর শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। হাজারের বেশি মৃত্যু ও নতুন 66,000-এর বেশি আক্রান্তে টানা 3 সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত। 4 মাস আগে করোনায় আক্রান্ত হওয়ার পর হংকংয়ের এক বাসিন্দা দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার খবর সোমবার প্রকাশিত হয়। এর পরপরই বেলজিয়াম ও নেদারল্যান্ডসে 2 করোনা আক্রান্তের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দ্বিতীয় দফায় আক্রান্তের বিষয়টি এবার প্রমাণসহ রেকর্ড হলো। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় পুনরায় রাজধানী সিওলের সকল স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। ভাইরাসের প্রকোপে চলতি বছর আর খুলছে না ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র বালি দ্বীপ। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। বুধবার দেশটির শাসক দল কমিউনিস্ট পার্টির এক নীতি নির্ধারণী বৈঠকে এই আহ্বান জানান তিনি। এদিকে সোমবার থেকে মানবদেহে সোবারেনা 1 করোনা ভ্যাকসিনটির ট্রায়াল শুরু করেছে কিউবা। 2টি ইনজেকশনের মাধ্যমে 676 জনের দেহে আগামী বছরের জানুয়ারির 11 তারিখ পর্যন্ত চলবে এই ট্রায়াল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর এবার করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির প্রয়োগের মার্কিন অনুমোদনের সমালোচনা করেছে ফ্রান্সও। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে বলেই মন্তব্য করেছেন ফরাসি মহামারীবিদ ডমিনিক কস্তাগ্লিওলা। এর ফলে রোগীদের দেহে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি। নিবিড় আমিন, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আবারও সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। ঢাকার রাজপথে আবারও চলতে শুরু করেছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। লকডাউন আর স্বাস্থ্য ঝুঁকি থাকায় করোনাকালীন সময়ে কোচওয়ানদের দিন কাটছিল অভাবে। ঋণ করে যোগান দিতে হতো পশুখাদ্য। লকডাউন আর সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশনা নিয়ে ঢাকা এখন কর্মব্যস্ত। কোচওয়ানদের আশা অভাব কাটিয়ে আবারও তারা ফিরবেন পুরনো রূপে। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। এভাবেই ঘণ্টাখানেক ধরে চলছে কোচওয়ানদের প্রস্তুতি। ঘোড়ার গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কারের পাশাপাশি চলছে গাড়ির ধোয়া মোছার কাজ। দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকা এসব গাড়ি আবার ব্যস্ত ঢাকার যাত্রী বহনের কাজে। যানজটের মাঝেও টগবগিয়ে চলা ঐতিহ্যবাহী গাড়ির গন্তব্য গুলিস্তান। সেখান থেকেই তোলা হবে সদরঘাটের যাত্রী। ঘণ্টা ধরে চলে কোচওয়ানদের যাত্রী ডাকা। 15 সিটের গাড়িতে যাত্রীর সংখ্যা মোটে 4 জন। করোনা ভাইরাসের কারণে লকডাউন কাটিয়ে এখন কতটা স্বাভাবিক জীবনযাপনে কোচওয়ানরা? যাত্রী আগের মতো নাই, জানে পাইতাম 15 জন, মানে 8 জন 9 জন। ঘোড়ার খাওয়ানোর টাকা উঠতেও কষ্ট হয়ে যায় চলাইতে। মোটামুটি কি করুম, গাড়ি তো চালাইতে হইব, ঘোড়ারে বাঁচায় রাখতে হইব না। স্বাস্থ্যবিধির নির্দেশনা আর যাত্রী সংখ্যা কম থাকার পরও নিয়মিত যাত্রীরা খুশি নবাব জমিদারদের ঐতিহ্য বহনকারী এসব গাড়িতে চড়তে পেরে। আজকে হঠাৎ করে অনেকদিন পর উঠলাম, স্বাভাবিক চলাফেরা করতে পারতেছি। ভালো লাগে বিদে আজকে আবার উঠলাম। অনেকদিন পর গাড়িতে উঠতেছি, আনন্দ বোধ করতেছি। করোনা কাটিয়ে পর্যাপ্ত যাত্রী আর ঘোড়ার খাদ্য জোগান না করতে পারা এসব কোচওয়ানরা বলছেন কষ্ট হলেও ঐতিহ্য ধরে রাখতে চান তারা। এই আর কি মন করেন, টুকটাক চলতেছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির ওপর বিষ প্রয়োগের ঘটনায় মঙ্গলবার প্রথমবারের মতো মুখ খুলেছে রুশ প্রেসিডেন্ট কার্যালয়। ঘটনাটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর মঙ্গলবার একে হঠকারী আখ্যা দিয়েছেন কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
শেষ করব পাখির নিরাপদ আশ্রয়ের খবর দিয়ে। পাখিদের অভয়াশ্রম হয়ে উঠেছে পঞ্চগড়ের বোয়ালমারি এলাকার জবেদা অটো রাইস মিল। বিভিন্ন প্রজাতির হাজারো পাখির বসবাস এখানে, যাদের মধ্যে ঘুঘুর সংখ্যাই বেশি। মূলত নিরাপদ আশ্রয় ও খাবারের সন্ধানে এখানে ভিড় জমায় পাখিগুলো। চালকল মালিকও বিরামহীনভাবে পাখিদের খাবার সরবরাহ করেন। স্থানীয়দের সঙ্গেও পাখিগুলোর সখ্যতা গড়ে উঠেছে। সরকার হায়দারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনভর পাখির কলকাকলি ও ওড়াউড়ি, এ যেন পাখির রাজ্য। সূর্য ওঠার আগেই এখানে ঘুঘু সহ বিভিন্ন প্রজাতির হাজারো পাখি এসে জড়ো হয়। দল বেঁধে সকালের খাবার খেয়ে ফিরে যায় আপন ঠিকানায়। এরপর পালাক্রমে চলে এসব পাখিদের আসা যাওয়া। তেতুলিয়া উপজেলার বোয়ালমারি এলাকার জবেদা অটো রাইস মিলে প্রতিদিনই দেখা মেলে এমন নৈসর্গিক দৃশ্যের। মূলত নিরাপদ আশ্রয় ও খাবারের সন্ধানে এখানে ভিড় জমায় পাখিগুলো। তাদের আবদার মেটাতে চালকল মালিকেরও বিশেষ আয়োজন। প্রতিদিন ঘুঘু মোটামুটি 2 থেকে 3 মণ ধান খায়। যদি তাহলে ধান না থাকে তাহলে গুডন থেকে মহাজন ধান বাড়ি করে দেয়। ওরা সুন্দর আসে, খাওয়া দাওয়া করে চলে যায়। কোনো সময় আমরা তারাই না, এতে আমরা অনুভব করি যে আল্লাহ রহমত বরকত বর্ষিত হয়। স্থানীয়রাও পাখিদের বিরক্ত করেন না, নেই শিকারীদের উৎপাত। ফলে গত 7-8 বছর ধরে এই চালকলটি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এই ঘুঘুর মনোমুগ্ধকর দৃশ্য দেখি। আমরা কাউকে কখনো ডিস্টার্ব করি না, আর কি মারতে নিষেধ করি। এই উদ্যোগের মাধ্যমে তিনি একজন সত্যিকার অর্থেই পাখি প্রেমী মানুষ, এবং আমরাও চেষ্টা করব তার এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে। লোকালয়ে পাখিদের এমন অবাধ বিচরণের খবরে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভিড় জমান দর্শনার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।